নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আপনি সমাজের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনার ছেলে একটা মেয়েকে দর্শন করার চেষ্টা করেছে, আর বাদীপক্ষ বলেছে যদি আপনার ছেলেকে গ্রেপ্তার না করি তাহলে আন্দোলন করবে। তাই আমরা ওকে ধরে নিয়ে এসেছি। পুলিশ আমার আব্বুকে এই কথাটা বলল। দুপুর থেকে কারাগারে বন্দী হয়ে আছি। কোন অপরাধের কারণে সেটা আমি জানি না, কারণ প্রতিদিন আমি অনেক অপরাধী করি। এর মাঝে কোনটার জন্য যে আজ থানায় নিয়ে আসলো বুঝতে পারলাম না। যখন আব্বু থানায় আমায় ছাড়িয়ে নিতে আসলো তখনই কারণটা জানতে পারলাম। কারণটা শুনে একটু নয় অনেকটাই অবাক হলাম, কারণ আমি একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছি, এটা আমি নিজেই জানি না। এবারের মতো ছেড়ে দিন, পরবর্তী সময় যাতে আর এমন না করে সেটা আমি দেখব। এইবার কিন্তু শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, কারণ আপনার ছেলের নামে অনেকগুলো রিপোর্ট জমা আছে। শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আমরা বারবার ওকে ছেড়ে দিই। এরপর থেকে আর এমন হবে না। বাইরে ওর বাইকটা রাখা আছে, হাবিলদারের থেকে চাবি নিয়ে ওটা নিয়ে যাবেন। একজনকে বললো আমায় ছেড়ে দিতে। আব্বু সামনে সামনে হাঁটছে আর আমি পিছনে পিছনে। হঠাৎ আব্বু দাঁড়ালো। আজ তোর জন্য আমায় কতটা বাজে কথা শুনতে হলো দেখলি? তুই কি বুঝবি? তোর তো কোনো মান সম্মান নেই, আর আমারটাও মাটির সাথে মিশিয়ে দিচ্ছিস। আব্বু কথা বলতেছে, আমি কোনো উত্তর না দিয়ে সোজা হাবিলদারের কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে থানা থেকে বের হলাম। আব্বুর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। খুব বেশি প্রয়োজন হলে কথা বলি, নয়তো না। আর আমি কখনো ওনার পরিচয়ে চলতে চাই না, কিন্তু উনি একজন বিখ্যাত শিল্পপতি, তাই ওনাকে সবাই চেনে। যদিও বা উনি সবার সামনে আমায় পরিচয় করিয়ে দিতে একটু লজ্জাই পায়, তাই আমি ওনাদের ধারে কাছেও যাই না। ওরা ওদের মতো, আমি আমার মতো। থানা থেকে বের হয়ে দেখি রকি রাজ দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, পরিচয় করে দিই, রকি আর রাজ আমার চতুর্থ আপনজন, আমার অন্ধকার জগতের ডান হাত আর বাম হাত। ভাই আপনি ঠিক আছেন তো? ভাই ভাই আপনি শুধু বলেন যে পুলিশ আপনাকে ধরে নিয়ে আসছে, তাকে পুঁতে দিয়ে আসবো। না রে, আমি ঠিক আছি। তোরা শুধু খুঁজে বের কর রিপোর্টটা কে করেছে। ওদেরকে এই কাজটা দিয়ে আমি চলে আসলাম মামার দোকানে। এই একটা জায়গা যেখানে আমার একটু শান্তি লাগে। মামা, রাত 12টা বাজে, এখনো দোকান বন্ধ করো নাই কেন? গত 3 বছর ধরে তোর মুখ না দেখে কখনো দোকান বন্ধ করিনি। তুই আজ কেমনে ভাবলি দোকান বন্ধ করব? মামা আমায় নিজের সন্তানের মতোই ভালোবাসে। ইনি হচ্ছেন তৃতীয় আপন ব্যক্তি, যে গত 3 বছরে আমায় একবারও ভুল বোঝেনি। মামার দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে একটা ওখানে ধরালাম। এরপর মামার দোকান বন্ধ করে মামাকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। আমি এসেই দরজায় ধামাধাম কয়েকটা লাথি দিলাম। আমার আবার অন্য সব ভালো ছেলেদের মতো কলিং বেল বাজারের অভ্যাস নেই। আগে ছিল, এখন নেই। দরজা খুলে দিল আমার কলিজার টুকরা বোন রাফসি। রাফসি হচ্ছে আমার দ্বিতীয় আপনজন। ভাইয়া তুই ঠিক আছিস তো? তোকে মারিনি তো? বাসায় ঢুকতেই শুনে আব্বু আম্মুর সাথে রাগারাগি করছে। এতদিন শুধু মাস্তানি করেছিস, এখন তো আবার রেপও করার অভ্যাস করেছে। কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, আমার মান সম্মান সব দুলিয়ে মিশিয়ে দিল। ওকে বলে দিবা ওর মতো কোনো বখাটের জায়গা নেই। শুরু হয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। খাবো না রে, যা ঘুমা। আরে নে তো চকলেট। আমি সারাদিন যাই করি না কেন, আসার সময় বোনটার জন্য চকলেট নিতে ভুলি না। ইন্টারে পড়ে, কিন্তু স্বভাব ছোটদের মতো। রাফসিকে পাঠিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে আমার রুমে কেউ একজন এসে লাইট জ্বালিয়ে দিল। ছোটের কোণে একটু হাসি নিয়ে চোখ খুললাম, কারণ আমি জানি এখন কে আসছে। প্লেটে খাবার হাতে আম্মু। এটা আম্মুর রোজকার রুটিন। এই হাঁ কর, খেয়ে নে। আমি জানি তুই এতটা খারাপ না যে কাউকে ধর্ষণ করবি। কি হয়েছিল রে? আমি নিজেও ঠিক করে জানি না আম্মু, তবে কাল পরশুর মধ্যে তোমায় জানাবো। আমি আমার সব কাজ রাতে এসে আম্মুকে বলি, আর ইনি আমার সব থেকে বেশি আপনজন। রাতে আম্মুর হাতে খেয়ে ছাদে চলে আসলাম। এরপর একটার পর একটা সিগারেট শেষ করলাম। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আমার রাত শুরু হয় ভোর 4টা, আর সকাল শুরু হয় দুপুর 2টা। এই 2 সময়ে আমার সেই ভদ্রলোক সমাজসেবক বাপটার সাথে দেখা হয় না। যদি বা কোনো দিন দেখা হয়ে যায় তো শুরু করে দেয় লেকচার দেয়া। এখন আমার পরিচয় দিই, আমি হচ্ছি সুমন। এলাকার সবাই সুমন ভাই, বখাটে, বাস্তান এসব নামেই জানে।
আমি সাধারণত এলাকার ছেলেদের সাথে মারামারি বেশি করি, কারণ অন্যের চোখে যেটা ভালো মনে হয় আর সেটা যদি আমার চোখে অন্যায় মনে হয় তাহলে সেখানে আমি তাণ্ডব চালায় পড়ি। আমি অন্যের পরোয়া করি না, নিজের মনটা যেটা বলে সেটাই সঠিক। তবে আমি কখনো কোনো মেয়ের সাথে এমন কিছু করিনি যেটার জন্য আমার জেলে যেতে হবে, কিন্তু সেটাই হলো। গতকাল কারণটা শোনার পর মাথা কিছুটা গরম হলেও কন্ট্রোল করেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে টেবিলের উপর থেকে একটা ব্রেড নিলাম, একটু খেলাম, এরপর একটু পানি খেলাম, এরপর একটা কমলা হাতে নিয়ে বের হতে যাব। সেই সময় আম্মু পেছন থেকে ডাকলো, কিছু বলবো আম্মু? তোর আব্বু ঠিক করেছে পাশের বাসার মেয়ের সাথে তোর বিয়ে দিবে। পাশের বাসার তানজুকে তোর কেমন লাগে? তানজু? সেটা আবার কে? আমি চিনি না। আর আম্মু তুমি ভালো করেই জানো এসব কিছু বেকার, আমি কাউকে বিয়ে করব না, আর ওই ভদ্রলোকের নাম ভাঙিয়ে তো কোনো দিনে না। সো এসব চিন্তা বাদ দাও। আমি এসব বলে চলে আসলাম। আম্মু পিছন থেকে বকা দিচ্ছে, কিন্তু আমার আবার দুইটা কান ডিরেক্ট করা, যদি একটা দিয়ে ঢুকে তো অন্যটা দিয়ে বের হয়ে যায়। মামার দোকানে বসে আছি। কে মামলা করেছে, কিছু খবর পেলি? না ভাই, তবে পেয়ে যাব। খুঁজে বের কর। তারপর ওই মেয়েকে শুধু ধর্ষণ নয়, যত নোংরা জিনিস আছে সব শিখিয়ে দেব। এই যে আমি তাকাইনি, আবার ডাকলো, এই যে এই রাজ, তোকে ডাকছে, শুনছিস না? মেয়েটা এবার আবার সামনে এসে দাঁড়ালো। আমি ওকে নয় তোকে ডাকছি। আমার হাত ধরে টেনে তুললো। আমার সাথে এমন ব্যবহার করা দেখে রাজ আর রকি একটু রেগে গেল। কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পারছিস না? এই মেয়ে, তোর সমস্যা কি? তোরে ওই আওয়াজ অল্প, তুই কি ভাবছিস তোর আওয়াজে আমি ভয় পাবো? এলাকার এমন টুটকু ফুটকু মস্তানকে আমি ভয় পাই না। আমি রাজকে থামিয়ে দিলাম। রাজ, ইনি একটা মেয়ে মানুষ, তুই বস, আমি কথা বলছি। আজ শুধুমাত্র আপনি মেয়ের জন্য বেঁচে গেলেন, নয়তো? নয়তো কি? হ্যাঁ নয়তো কি? আমার হাত পা ভেঙে দিতা? তাই দিতাম। এখন যত তাড়াতাড়ি পারেন এখান থেকে ভাগেন, নয়তো খুব খারাপ হবে। আমি যাব না, আর তুমি আমার কিছুই করতে পারবা না, কারণ আমায় আন্টি মানে তোমার আম্মু পাঠিয়েছে। আম্মু পাঠিয়েছে? আম্মু তো এমন কখনো করেনি। তুমি আমায় চিনো না? না, কেন? আমি তানজু, তোমাদের পাশের বাসায় থাকি। তো আমি কি নাচবো? মেয়েটাকে বললাম। মামা, একটা সিগারেট দাও তো। মামাকে বললাম। আমি তোমার সাথে কথা বলছি আর তুমি সিগারেট চাচ্ছ? আমি মুখ দিয়ে শুনি না, কান দিয়ে শুনি, আর আমার কান পরিষ্কার আছে। শুধুমাত্র আম্মু আপনাকে পাঠিয়েছে ছোট। আপনাকে এখনো সহ্য করছি। যা বলতে চান তাড়াতাড়ি বলে ফোটেন এখান থেকে। মামার থেকে সিগারেটটা নিয়ে ধরালাম। ভেবেছিলাম তোমায় কয়েকটা কথা বলে বিয়ে ক্যান্সেল করে দিব, কিন্তু না, আমি তোমাকেই বিয়ে করব, আর সারা জীবন তোমায় আমাকেই সহ্য করতে হবে। এই বলে দিলাম। এই শুক্ররা আজ থেকে আমার ভাবি বলে ডাকবি। রকি আর রাজকে বলল, আন্টিকে এখনই গিয়ে বলে দিব আমি বিয়ে করব এবং তোমাকেই করব। আমি দাঁড়িয়ে সিগারেট টেনেই চলেছি। ভাই, তুমি কি সত্যি উনাকে বিয়ে করবে? এটা ওর বিয়ের ভূত চাপার বয়স। 2 দিন গেলে আপনি ভূত ছুটে যাবে। এখন কাজের কথা। মামলা কে করেছে খোঁজ পাইছিস? ভাই, কিছুদিন আগে আমরা এক ব্যবসায়ী ছেলেকে মেরেছিলাম। ও তো আমাদের সাথে শক্তি দিয়ে পেরে উঠবে না, তাই পতিতা পল্লীর একটা মেয়েকে দিয়ে মামলা করিয়েছে। ও, মেয়েটাকে নিয়ে আসতে বল। লোক পাঠিয়ে দিছি ভাই। আমি, রকি আর রাজ আসলাম সেখানে। রুমের মাঝে রকি, রাজ আর আমি ছাড়া সবাই বাইরে যাও, একে আজ আমরা দেখব। রকি, রাজ আমার দিকে অবাক চোখে তাকালো। সত্যি কি আমি ওর সাথে তেমন কিছু করতে যাচ্ছি? সবাই বাইরে চলে গেল। রকি, দরজা বন্ধ কর। ভাই, একবার ভেবে দেখেন, ও পল্লীর মেয়ে, ওর সাথে এমন করা ঠিক হবে না। আমরা বরং ফ্রেশ একটা মেয়ে এনে দিব আপনাকে, আর আপনি এমন না ভাই। ঠাস করে রাজের গালে থাপ্পড় বসিয়ে দিলাম। যেটা করতে বলেছি সেটা কর। আমি পাশ থেকে একটা ছুরি হাতে নিলাম। আমার ছুরি হাতে নিতে দেখে মেয়েটা অনেকটা ভয় পেয়ে গেছে। আমি সামনে এগিয়ে গিয়ে ছুরিটা গলার কাছে নিয়ে গেলাম। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করলো।
আমি এরপর ওর হাতের বাঁধনটা কেটে দিলাম। মুখে বাঁধা ছিল সেটাও খুলে দিলাম। আমার সাথে যা খুশি করুন, কিন্তু আমায় মারবেন না দয়া করে। তুমি এমন করছো কেন? আমায় টাকা দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। এরপর যখন আরও টাকা বাড়িয়ে দেয় তখন বাধ্য হয়ে করি। কবে থেকে আছো এই পল্লীতে? আমি 2 মাস হলো আসছি। তোমার বাবা মা নেই? আছে, গ্রামের বাড়িতে। তুমি যে এসব করো ওরা কি জানে? না, কাজের জন্য আসছিলাম একজনের সাথে, কিন্তু ওই যে এখানে নিয়ে যাবে জানতাম না। তোমার বাবা মা যদি এসব জানতে পারে? ওরা মরেই যাবে। তুমি মুক্তি হতে চাও, মুক্তি পেতে চাও তুমি? চাইলেই উপায় নেই, আমি চাইলেও ওরা আমায় মুক্তি দেবে না। রাজ, আমার সাথে চল, আমি তোকে কিছু টাকা দেব। সেই টাকা দিয়ে ওকে ওর বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিবে। আর রকি, তুই পল্লীর মালিকের সাথে কথা বলবি। হ্যাঁ ভাই। বাঁচতে হলে একদিন বাঁচবা, কিন্তু সেই দিনটা নিজের মতো করে বাঁচবা। মেয়েটাকে বললাম, ওকে কেউ পানি আর নাস্তা এনে দিস, ছেলেদের বললাম। এরপর রাজকে নিয়ে চলে আসলাম। এসে ডিরেক্ট আব্বুর কাছে আসলাম, ওনার অফিসে গিয়ে টাকা নিয়ে চলে আসলাম। ওনার টাকা দিতে সমস্যা নেই, কারণ ওনাকে তো সবাই টাকা উপহার দেয়। রাজকে টাকা দিয়ে মামার দোকানে এসে 1 প্যাকেট সিগারেট নিয়েছি। সেই সময় রকি আসলো। ভাই একটা কথা বলতাম। বল। আমি ভাবছিলাম তুমি মেয়েটার সাথে কিছু করবা, কিন্তু সেটা যে এমন কিছু করবা ভাবিনি। অসহায় মানুষকে ব্যবহার নয়, সাহায্য করতে হয়। একটা মেয়ের সব থেকে দামি জিনিস হচ্ছে ওর ইজ্জত। যখন সে সেটা দিয়ে অর্থ উপার্জন করছে, তখন ভাব সে কোন সিচুয়েশনে আছে। কেউ ইচ্ছে করে নিজের দামি সম্পদটা 500 বা 1000 টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেয় না রে। আর কেউ একজন বলেছিল, মেয়েদেরকে যদি কখনো অসহায় অবস্থায় পাই, তবে যেন নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তোমার ভিতরটা একেবারে পরিষ্কার। তাহলে তুমি এই লাইনে এসেছো কেন? অন্যদিন বলবো। আজ বেশি রাত করিনি, 10টার দিকে বাসায় ফিরলাম। সিগারেট টানতে টানতে বাসায় আসলাম। সিগারেটটা ফেলে দিয়ে দরজায় লাথি দিলাম। খাওয়া করেছিস? এখনই করলাম। আমি চলে আসলাম। ভিতরে আসতে দেখি ওই মেয়েটা আর আম্মু বসে গল্প করছে। আমি ওইদিকে একবার তাকিয়ে রুমে চলে আসলাম। একটু পর আবার রুমে কেউ একজন এসে লাইট জ্বালিয়ে দিল। আমি আম্মু ভেবে প্রতিদিনের ন্যায় খাওয়ার জন্য উঠলাম, কিন্তু এ তো আম্মু নয়, ওই মেয়েটা। এ কি, আপনি এখানে? আমি থাকবো না তো কে থাকবে? তো আপনি আমার রুমে আসছেন কেন? কারণ কিছুদিন পর এটা আমার রুম হবে, তাই রুমটা একটু সাজিয়ে রাখতে পারো না? খবরদার, খবরদার আমার রুমের কোনো জিনিসে হাত দেবেন না। আম্মু, আম্মু। কি হয়েছে? এই মেয়ে আমার রুমে আসলো কেন? শোন বাবা, আমার কিছু শোনার দরকার নেই। এক্ষুনি আমার রুম থেকে বের করে দাও, নয়তো আমি বেরিয়ে যাবো এক্ষুনি। আম্মু আমায় আর কিছু না বলে তানজুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেজাজটা গরম করে দিল। সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে আসলাম। রুমে এসে শুধুই বুঝতে পারলাম আমার মাথা খুব একটা নরম কিছুর উপর পড়েছে। লাইট জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। তানজু আমার বেডে শুয়ে আছে, তাহলে আমার মাথা ওর নরম শরীরে পড়েছিল? মেয়েদের শরীর এতটা নরম হয় জানতাম না। হঠাৎ করে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। এরপর ওর হাত ধরে টেনে তুললাম। এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আর তোমার কি কমন সেন্স নাই? ঘুমের মানুষকে কেউ এইভাবে তুলে? বেশি জ্ঞান না দিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাও। আমি যাব না। আবারও শুয়ে পড়লো। একটা মেয়েকে এর থেকে বেশি জোর করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আবারও ছাদে চলে আসলাম। এসে ওখানে বসেই ঘুমিয়ে পড়লাম। ভোরের প্রথম আলোটা চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকালাম, আমার গায়ের ওপর একটা কাঁথা দেখতে পেলাম। এটা আবার কে দিয়ে গেল? অনেক দিন পর আজ ভোরে জাগনা পেলাম। যদিও বা আমি রোজ ভোরে ঘুমাই, কিন্তু কাল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আশপাশটা একটু নজর ঘুরিয়ে নিলাম। ভোরের পৃথিবী সত্যি অনেক সুন্দর। বাসায় আসলাম। আম্মু আর রাফসি আমায় দেখে রীতিমতো ভূত দেখার মতো অবস্থা। ভাইয়া তুই ঠিক আছিস? কেন, আমার আবার কি হবে? তুই এত ভোরে উঠেছিস? আপু কই? কোন আপু? তানজু আপু। রুমে ঘুমাচ্ছে মনে হয়। আম্মু ওনার রুমে গেল, আর রাফসি আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। বিয়ের আগে একসাথে ছিলি? হ্যাঁ ছিলাম নন্দিনী,
কোনো সমস্যা? মির্জা বিবি রাজি তো কেয়া করে কাজী, আমার কোনো সমস্যা নেই। চুপ থাক। আর আপনি কি সব আবল তাবল বলছেন? আর আমি কোনো মেয়ের সাথে ছিলাম না, আমি ছাদে ঘুমিয়েছিলাম। সেটা তোকে দেখলেই বোঝা যায়, কঞ্জুস কোথাকার। মনের মাঝে রসকস কিছু নেই তোর। হ্যাঁ, অত রস দিয়ে আমার কাজ নেই। একটা আপেল হাতে নিয়ে বের হতে লাগলাম, পেছন থেকে রাপছি বলল, ভাইয়া আজ কিন্তু রাতে বাসায় তাড়াতাড়ি আসবি। আচ্ছা। বাইরে চলে আসলাম। আমি জানি আজও কেন আমায় তাড়াতাড়ি বাসায় ডাকছে, কারণ আজ আমার কলিজা টুকরা বোনটার জন্মদিন, বাসায় পার্টি আছে। যদিও বা আমায় জানায়নি, কিন্তু আমি তো জানি অনেক আদরের মেয়ে, পার্টি তো করবেই। আর আমি আসবো না, কারণ আমার আব্বু চায় না আমায় ওনার হাই প্রোফাইল বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে, আর আমিও চাই না ওদের সাথে পরিচিত হতে। মামার দোকানে আসলাম। রকি, চল। কোথায় ভাই? আজ কি তোর মনে নেই? প্রতি বছর এই দিনটা আমি একটু ভালো কাজ করি এবং আল্লাহর কাছে কিছু চাই, সারা বছর পাপে ডুবে থাকি। কিন্তু কিন্তু এই দিনটা আমি মসজিদে মসজিদে মিষ্টি খাওয়াই এবং আমার বোনটার জন্য দোয়া চাই। আর বছরের এই দিনটাই শুধু আমি বাসায় থাকি না, পরের দিন রাত 12টায় বাসায় এসে দরজায় লাথি দিলাম। আমি জানি আজ আমার বোনটা একটু দেরি করে দরজা খুলে দেবে, কারণ ওটা ওর অভিমানের রেশ। এটা কাটতে একটু সময় লাগবে, কিন্তু না, তখনই দরজা খুলে দিল। কিন্তু রাখছি না, তানজু কিছু না বলে সোজা ছাদে চলে আসলাম। আবার পিছনে পিছনে তানজু ছাদে চলে আসলো। ধন্যবাদ। তুমি একমাত্র ভাই যে ছোট বোনের জন্মদিনে বাসায় থাকো না, ইচ্ছে করে। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরালাম। এত সিগারেট খাও কেন? এটা আমার ব্যাপার, আপনি নাক গলাবেন না। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? আমি তো সেটা বলিনি, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। তাহলে তুমি আমায় বিয়ে করতে চাও না কেন? আমি কোনো জোকস বলিনি যে তুমি হাসছো। বিয়ে না করার কারণটা তোমার ভাবনা শুনে হাসি পেল। কেন? আপনাকে কেন? আমি কোনো মেয়েকেই বিয়ে করব না, কারণ বিয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কারণটা জানতে পারি? কোনো কারণ নেই। তোমায় একটা গল্প বলি। যদিও বা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও বলেন শুনি। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন হোস্টেল থেকে বাসায় আসলাম, একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ একটা ছেলেকে দেখলাম অন্য একটা ছেলেকে ধরে পিটাচ্ছে। ছেলেটার প্রতি প্রচুর রাগ হলো এবং এক ধরনের ঘৃণা জন্ম নিল। এরপর থেকে প্রায় দিনই দেখি ছেলেটা রাস্তার পাশে বসে সিগারেট খায় আর মাঝে মাঝে মারামারি করে। তবে আমি প্রতিদিন ওই ছেলেটার সামনে দিয়ে হাঁটতাম আর মনে মনে ভাবতাম একদিন শুধু আমায় কিছু বললে খুব অপমান করব আর জুতো দিয়ে পিটাবো। কিন্তু কোনোদিন ছেলেটা আমায় কিছু বলেনি, এমনকি কখনো তাকায়ও নি। শুধু আমি কেন, লক্ষ্য করে দেখলাম কোনো মেয়ের দিকেই তাকায় না। একদিন দোকানে গেলাম আইসক্রিম নিতে, ছেলেটা ওখানে বসে সিগারেট খাচ্ছিল। অনেক সময় ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু ছেলেটা একবারের জন্যও তাকালো না। হঠাৎ পিছন থেকে শুনতে পেলাম, ওই সুন্দরী, আইসক্রিম না কিনে বডি শো ফাংশন শুরু করো, ভালো লাগবে। আমি কথাটা শুনে পিছনে তাকালাম, কিন্তু আমার সামনে বসে থাকা ছেলেটা তৎক্ষণাৎ উঠে এসে ছেলেটাকে পিটাইতে শুরু করলো আর বলছে, চল তোর বোনের বডি শো দেখবো। এরপর কোথায় থেকে যেন 2টা ছেলে আসলো, এসে টিস করা ছেলেটাকে নিয়ে গেল। এরপর ওই ছেলেটা দোকান থেকে সিগারেট নিয়ে চলে গেল। সেদিন থেকে ওই ছেলেটার প্রতি আমার যে ঘৃণা ছিল সেটা ভালো লাগায় রূপ নেয়। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। এরপর একদিন আব্বুর বন্ধুর বাসায় আসলাম, এসে দেখি সেই ছেলেটা ওই বাসাতেই, মানে ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে। আর সব থেকে বেশি খুশি হলাম কখন জানো? যখন শুনলাম আব্বু ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাহ, অনেক সুন্দর লাভ স্টোরি। যাই হোক, সাকসেস লাভ স্টোরি। পুরো তো শুনলাই না। এরপরও আছে বুঝি? তো বলেন শুনি। এরপর একদিন ছেলেটাকে বিয়ের কথা বললো বাসা থেকে, কিন্তু ছেলেটা ডিরেক্ট না করে দিল। এরপর এক রাগ নিয়ে ছেলেটার সামনে গেলাম, ইচ্ছে ছিল ছেলেটাকে খুব করে বকা দিব, কিন্তু
যেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম অমনি আমার সব কথা এলোমেলো হয়ে যেতে লাগলো। ওই দিনে আমি প্রথম ওর সাথে কথা বলি। ও আচ্ছা, তার মানে হচ্ছে সাকসেস লাভ স্টোরি নয়। না, আপনি তো অনেক কিউট একটা মেয়ে। যাই হোক, ছেলেটার ঠিকানাটা আমায় দিন, আমি আপনার ভেঙে যাওয়া লাভ স্টোরিটা আবার জোড়া লাগিয়ে দেব। ছেলেটা তুমি। আর এতক্ষণ তাহলে আমায় আমার মহাকাব্য শোনানো হলো, আর সালা আমি বোকার মতো শুনলাম আর বাহবা দিলাম। আমার লাভ স্টোরিটা সাকসেস করে দিবে না? কোনো দিনই সম্ভব নয়। আমি চলে যেতে লাগলাম। হাত ছাড়ুন। কেন সম্ভব নাই সেটা তো বলো। আমার জীবনটা সম্পূর্ণটাই অনিশ্চিত। অনেকেই আছে যারা চাতক পাখির মতো একটা সুযোগের অপেক্ষা করছে আমার উপর হায়নার মতো আক্রমণ করার জন্য। আর আমি এটাও জানি, আজ হোক বা কাল আমায় ওদের হাতেই চিরতরে শায়িত হতে হবে। তোমায় মারবে কেন? তুমি তো সবার ভালো করার চেষ্টা করো। যারা ধনীর অন্যায় আবদার পূর্ণ করে তাদের কোনো শত্রু থাকে না, কারণ দিন এনে দিন খাওয়া মানুষগুলো বড়লোক নামের হায়নাগুলোকে ভয় পায়। তাই তারা নিজেদের ক্ষতি হওয়ার পরও মুখ বুজে সব সহ্য করে, কখনো মুখ ফুটে একটি কথা বলে না। কিন্তু যারা ধনীর বিপক্ষে এগিয়ে গিয়ে গরিব মানুষকে ভালো করার চেষ্টা করে তার শত্রুর কমতি থাকে না। যাই হোক, এত কিছু আপনার মাথায় ঢুকবে না, তবে মাথায় যে বিয়ের চিন্তা ঢুকেছে সেটা বের করে দিন, আপনার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে চিন্তা বাদ দিতে পারি, তবে একটা শর্তে। কি? তুমি যদি আমি তোমার সাথে সবসময় রাখো আর আমি বন্ধু করো। বন্ধু করতে পারি, কিন্তু সাথে রাখতে পারবো না, কারণ আমি চাই না কোনো মেয়ে আমার আশেপাশে থাকুক। তাহলে বন্ধু তো হতে পারি। আচ্ছা, তবে বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা রিকোয়েস্ট করি। হুম। আমায় যদি তুমি করে বলতা তাহলে খুব খুশি হতাম। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম রুমে, এসে শুয়ে পড়লাম। সকালবেলা মুখের উপর কিছু সুরসুরি দিচ্ছে, চোখ খুলে দেখি আমার মাথার কাছে তাঞ্জু বসে আছে, আমার মুখের উপর হেলে আছে সে। আমি চোখ খুলে দেখে কিছুটা চমকে গেলাম। তুমি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলে? না, কিন্তু তুমি আমার রুমে এভাবে আমার পাশে কেন? ভাবলাম তোমায় ডাকি। ভোরটা একটু দেখো। এই ভোর দেখার জন্য আমার এই সুন্দর ঘুমটা নষ্ট করে দিলে তুমি? দেখো না একবার, ভালো লাগবে। আমার ভালো লাগার দরকার নেই, যাও তো এখান থেকে। আসো তো, ওঠো। না, তুমি বোঝো না আমি কি বলছি, যে আমি যাবো না? একটু রাগ করে বললাম। তাজু কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবারও শুয়ে পড়লাম। আমি কিছু সময় শুয়ে থাকলাম, কিন্তু কেন জানি না ঘুম আসছে না। তাজুকে এভাবে বলাটা উচিত হয়নি আমার। মেয়েটা কত শখ করে আসছিল। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হলাম, এরপর বাইরে আসলাম। কিন্তু তাজু কোন রুমে থাকে সেটাই তো জানি না আমি। কোথায় কোন রুমে গিয়ে খুঁজবো তাকে? ধুর, ভালো লাগে না। ছাদে চলে আসলাম, এসে দেখি তাজু ছাদে দাঁড়িয়ে আছে, তবে মনে হচ্ছে কান্না করছে। এই, তুমি কি কান্না করছো? কই না তো। সরি গো, আমার ওভাবে বলা ঠিক হয়নি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তো কি জন্য ডাকছিল? কিছু না, এমনি। তুমি নাকি ভোর দেখবা? কিন্তু তুমি তো দেখবা না। আমি তো দেখার জন্যই আসলাম। সত্যি, আমাবস্যায় চাঁদ উঠেছে। চলো হাঁটতে যাই। তাজু আর আমি একসাথে হাঁটতে বের হলাম। কোনো নিরপরাধ মানুষকে যদি সামান্য ধমক দেয় তবে সেটার জন্য আমার সারাদিন মন খারাপ থাকে, যতক্ষণ না তার সাথে ভালো করে কথা বলছি। তাঞ্জু আর আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। তাঞ্জু বকবক করতেই আছে, আমি চুপচাপ শুধু শুনে যাচ্ছি। আর মাঝে মাঝে হ্যাঁ ইত্যাদি শব্দ করছি মুখ দিয়ে। অনেকটা পথ হাঁটলাম, চারদিকে আলো উঠে গেছে, পাখি কিচির মিচির করছে। হঠাৎ করে দুটো বাইক আমার সামনে এসে দাঁড়ালো। বাইকের ছেলেগুলো হেলমেট পরা, কাউকে চিনতে পারছি না আমি। খুব তো দাদাগিরি করছিস, আজ কি করবি? রোজ যা করি আজও তাই করব। আমি তাজুকে একটু দূরে সরে যেতে বললাম, যাতে কোনো আঘাত না লাগে, কারণ আমি জানি এখন ওরা আমায় আক্রমণ করবে।
ওরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, কিন্তু ওরা ছিল 4 জন। তাই যদিও বা আমি জানি আমি ওদের সাথে পেরে উঠবো না, কারণ আমি কোনো তামিল মুভির নায়ক নই যে ফু দিলেই ভিলন 10 হাত দূরে গিয়ে পড়ে যাবে। তবুও শেষ চেষ্টাটুকু করছি নিজেকে বাঁচাতে, তানজুকে বাঁচাতে। এর মাঝে পকেটে একবার হাত বুলিয়ে দেখলাম যে ফোনটা আছে কিনা, কিন্তু ফোনটা বাসায় রেখে আসছি। কিছু সময় নিজেকে প্রোটেক্ট করার পর হঠাৎ মাথায় খুব জোরে একটা আঘাত আমায় অজ্ঞান করে দিল। এরপর আমার আর তেমন কিছু মনে নেই। দূর থেকে কয়েকজন লোক দৌড়ে আসছে আমার দিকে, আর ওদের মাঝে একজন বলল, আজকের মতো বেঁচে গেলি, বলেই পালিয়ে গেল। আমি অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম। এরপর যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেলাম। পাশে রাফসি বসে আছে। আমার চোখ খুলতে দেখে রাফসি দৌড়ে বাহিরে গেল। একটু পর আম্মু, রকি, রাজ আর তাজু সবাই আসলো। এখন কেমন লাগছে বাবা? আমি ঘাড় নাড়িয়ে বললাম, ভালোই। ডাক্তার মনে হয় ঘুমের ইঞ্জেকশন দিল, তাই একটু পরে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম থেকে উঠলাম তখন আমার পাশে শুধু তানজু বসে আছে। আমার হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে সে। মনে হয় এখন অনেক রাত। হাসপাতালের ভিতর কিছু বোঝার মতো উপায় নেই। কিছু সময় আমি তানজুর দিকে তাকিয়ে থাকলাম এক দৃষ্টিতে। হঠাৎ এক গুচ্ছ চুল আমার মুখে এসে পড়ল। তখনই আমি ওর দিক থেকে মুখটা ফিরিয়ে নিলাম। একটু পরে তানজু জেগে গেল। তুমি কখন জাগলা? এই তো একটু আগেই। সরি, আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আরে না না, ওটা আমার কপালে ছিল, আর আমার কপালটা বরাবরের মতোই খারাপ। এজন্যই বলেছিলাম আমার জীবনের সাথে তোমার জীবন জড়ানো যাবে না, কারণ আমি এই আছি তো এই নেই। কিন্তু আচ্ছা, এখন কয়টা বাজে? তানজুকে থামিয়ে কথাটা বলতাম। ভোর হয়ে গেছে, 5টা বাজে। তো ডাক্তার কি বললো? মাথায় একটু আঘাত পেয়েছো আর বাম পাটা ভেঙে গেছে। ঠিক হতে 15 দিন লাগবে। এই 15 দিন হাঁটাচলা করা যাবে না। এরপর তানজু আমায় আপেল কেটে দিল। ভাই এখন কেমন আছেন? মোটামুটি ভালোই। কোনো খবর পেলি কে ছিল? ভাই ওরা সবাই হেলমেট পরেছিল, তাই যারা দেখেছে তারা কেউ চিনতে পারেনি। আমি 15 দিন বাসায় থাকবো। এই 15 দিনে যেভাবে পারিস যত ছেলে লাগে খুঁজে বের কর কে কে ছিল ওরা। ওদের ঘাড়ে কয়টা মাথা সেটাই দেখবো আমি। রকি আর রাজ কিছু সময় আমার পাশে বসে থাকলো, এরপর চলে গেল। তানজু সব সময় আমার সাথে থাকে। আব্বু আর রাফসি দিনে আসে, সারাদিন থাকে, আবার রাতে চলে যায়। এই কয়দিনে আব্বুকে একবারও হাসপাতালে আসতে দেখলাম না। তাজু, আব্বু হাসপাতালে আসেনি? এসেছিল তো, কিন্তু তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে। তানজুর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারছি ও মিথ্যে কথা বলছে। তবুও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কথাই বিশ্বাস করে নিলাম। আরও 2 দিন কেটে গেল। এখন আমি মোটামুটি সুস্থ। আজ কেমন ফিল করছেন? শারীরিকভাবে তো ভালোই, কিন্তু মানসিকভাবে খুবই খারাপ। কেন? এখান থেকে আমার রিলিজ দেওয়া হবে কবে? এত তার কেন? এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তাহলে সব গেল। কেন? আমি যদি এখানে আর 2 দিন থাকি তাহলে আমার এখান থেকে সোজা মানসিক হাসপাতালে অর্থাৎ পাবনায় নিয়ে ভর্তি করা লাগবে। আমার কথা শুনে ডাক্তার মুচকি হাসলো। ডাক্তার চলে গেল। উনি তো এখন সুস্থ, আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার গা হাঁটাচলা না করে। আর কি কোনো এক্সরে করতে হবে? এখন না, তবে 15 দিন পর একবার করতে হবে, হাড়টা জয়েন হয়েছে কিনা সেটা দেখার জন্য। ও আচ্ছা, এর মধ্যে যদি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা না হওয়ারই কথা, আর যদি হয় তাহলে ফোন দিয়েন, নয়তো ওনাকে নিয়ে আসেন। ধন্যবাদ ডাক্তার। তানজু আম্মুকে ফোন করে বলল। এরপর সন্ধ্যায় বাসায় আসলাম। মনে হচ্ছে কতদিন পর যেন আজ একটু মন ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি। রাতে আমি একা একা শুয়ে ফোনে গান শুনছি। আম্মু রুমে আসলো, হাতে তার খাবারের প্লেট। আম্মু, তুমি কি ওকে খাইয়ে দিতে আসছো? কেন? আমি থাকতে তুমি কেন কষ্ট করবে? তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি গেলাম।
দেখছো, বিয়ের আগে বউয়ের হাতে ভাত তুলে খাচ্ছ। তোমার ভাগ্য কত ভালো। কি বললা? ওই, তুমি যা শুনেছো তাই বলেছি। এখন নাও, হা করো। আমি খাবো না। কেন? কারণ আমার এত ভালো ভাগ্যের দরকার নেই যে। আরে আমি তো মজা করছি। আমি তো মজা করছি না। আমি খাবো না মানে খাবো না, ব্যাস খাবো না। আচ্ছা বাবা, আর কোনোদিন এমন মজা করব না। এই কানে ধরলাম। এইবার নাও, হা করো। এরপর তাজু খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। আচ্ছা, ওই কোনায় ওটা কি? ওটা গিটার। কি? এটা গিটার? এত অযত্নে পড়ে আছে। ওটা যত্ন করার জন্য যে মন মানসিকতা প্রয়োজন সেটা আর নেই, তাই। ও আচ্ছা, শুনেছি তুমি অনেক ভালো ছাত্র ছিলে, তাহলে এমন কেন হয়ে গেলে? তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এসব কথা বলা বাদ দাও। আচ্ছা বাদ দিলাম, একটা প্রশ্ন করি। তুমি কি আগে গান গাইতা? কিছু সময় চুপ করে থাকলাম। কি হলো বলো। একটু একটু। ও আচ্ছা। খাওয়া শেষ হলো। তাজু আমায় পানি খেতে দিয়ে ও চলে গেল। আমি পানি খেলাম। এরপর পাশে রাখা যে ওষুধ আছে সেখান থেকে ওষুধ বের করে নিয়ে পাশে জানালা ছিল সেটা দিয়ে ফেলে দিলাম। সেখান থেকে শুধু ঘুমের ওষুধটা খেলাম। এর কিছু সময় পরেই চোখটা বুজে আসলো। মাঝরাতে হঠাৎ করে বুকের ওপর হালকা ব্যথা অনুভব হলো। ঘুমটা ভেঙে গেল। আবার চোখ খুলে দেখি আমার বুকের উপর মাথা রেখে কেউ শুয়ে আছে। মুখের উপরে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুলগুলো সরিয়ে দিতে দেখি তাজু। আমি ওকে ডাকবো, সেই সময় ও আরো ভালো করে আমায় জড়িয়ে ধরলো। মেয়েটা ওই কয়দিনে আমার জন্য অনেক কিছু করেছে। সারা দিন রাত আমার সেবা করেছে। এখন আমি যদি ওর এই শান্তির ঘুমটা ভেঙে দেই তাহলে নিজেকে স্বার্থপর মনে হবে। তাই আর ডাকলাম না তাকে। ও যেভাবে শুয়ে আছে তাতে মনে হচ্ছে না যে ও শান্তি হচ্ছে। তাই আমি কোনোভাবে একটু সরে এসে ওকে ভালো করে শুয়ে দিলাম আর নিজেকে ওর কাছ থেকে ছড়িয়ে নিলাম। আমি শুয়ে আছি, তাজু আমার পাশে শুয়ে আছে। কেমন জানি অস্বস্তি লাগছে আমার। একটা মেয়ে আমার পাশে শুয়ে আছে। রাতে ঘুমের ওষুধটা খেয়েছি, ওটার রেশ এখনও কাটেনি, তাই বেশি সময় চোখ খুলে থাকতে পারলাম না। পাশে থাকা মেয়ে, অস্বস্তি সব ভুলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভেঙে চোখ খুলে দেখি তাজু আমার এতটাই কাছে যে ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। আমার বাহুতে মাথা রেখে আমার বুকের সাথে লেপ্টে আছে সে। একবার ভাবলাম ডাকবো, কিন্তু পরে আর না ডেকে ওর মুখের উপর পড়ে থাকা চুল কাটা সরিয়ে দিলাম। আচমকা তাজু আমার স্পর্শ বুঝতে পেরে জেগে উঠল। ও যখন নিজের অবস্থান বুঝতে পারলো তখন ওর নিজেই খুব লজ্জা পেল। মেয়েটাকে লজ্জা পেতে এই প্রথমবার দেখলাম আমি। লজ্জা পেলে মুখটা কেমন যেন হয়ে যায় তার। তাজু আমায় আর কিছু না বলে উঠে তাড়াতাড়ি করে চলে গেল। দরজার কাছে গিয়ে পিছনে তাকালো সে। রাতে কিছু করো নাই তো আবার? আমার দিকে তাকিয়ে ফাজলিমের একটা হাসি দিয়ে কথাটা বলে দৌড়ে চলে গেল সে। আজব মেয়ে বাইরি। মেয়ে মানুষ এত ফাজিল হয় জানতাম না তো। সেদিন সারাদিন তানজু আর আমার সামনে তেমন একটা আসেনি। আমিও তো সারাদিন ঘরেই বন্ধি। বাইরে গেলে হয়তো ওর সাথে দেখা হতো। দেখতে দেখতে প্রায় আরও 15টা দিন হয়ে গেল। এই 15 দিন আমার জীবনের অন্যতম দিনগুলোর মধ্যে একটি। এই 15 দিন তানজু আবার এতটাই কাছে চলে এসেছে আমি নিজেই মনে হয় নিজের এতটা কাছের না। বিকেলে তানজু আর আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এক্স-রে করাতে বললো। এক্স-রে করিয়ে রিপোর্টটা ডাক্তারকে দেখালাম। এরপর ডাক্তার পাটা ঠিক করে পরীক্ষা করে বলল এখন আমি একদম সুস্থ, আর কোনো সমস্যাই হবে না। তবে হাঁটাহাঁটিটা কিছুদিন অল্প অল্প করে করতে হবে। অনেকদিন পর আজ রাতে আম্মুর সাথে টেবিলে বসে রাতের খাবারটা খেলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে আসতে কী যেন করতে গিটারের কাছে আসলাম। গিটারটা অনেক দিন হলো ধরা হয় না। গিটারটা নিয়ে মাকড়সার জালগুলো পরিষ্কার করলাম। এরপর ওটা নিয়ে ছাদে আসলাম। অনেক দিন পর হাতে নিলাম তো প্রায় সব কিছু ভুলেই গিয়েছিলাম। বেশ কিছু সময় চেষ্টা করার পর এখন স্টেপগুলো মনে হচ্ছে। গিটারটা প্লে করছি আর গাইছি। ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া
পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ও রে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। যদিও এটা আমার দ্বিতীয় পছন্দের গান, আর আমার সব থেকে বেশি যে গানটা বেশি পছন্দ সেটা আমি কখনোই গাইতে পারি না। গানটার মাঝে এসে মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখি রাফসি আর তাজু দাঁড়িয়ে আছে। আরে তোমরা কখন আসলা? এই তো এখনই। ভাইয়া তুই আবার গান গাওয়া শুরু করছিস? আমি কতবার বলছি গান গাওয়ার জন্য, কিন্তু আমার কথা তো কখনো শুনিসনি। যেই ভাবি বললো সেই তোর গান গাওয়া শুরু হলো। তুই যেটা ভাবছিস তেমন কিছুই না। অনেকদিন পর গিটারটা ধরলাম তো, তাই ভাবলাম দেখি সবকিছু মনে আছে কিনা। বুঝি তো, সবই বুঝি। আমি তো আর ফিডার খাই না, সবই ভাবির ক্যালমা। বেশি বোঝা ভালো না, যা ভাগ এখান থেকে। আরে আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? কই না তো। তুমি কখন আসছো? আমি আর রাফসি একসাথে আসছি। ও আচ্ছা। তোমার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর। না জানি আমি। তোমার একটা গল্প বলি। বলো। একবার একটা মেয়ে রং নাম্বার থেকে আমায় ফোন করেছিল। এরপর কিছুদিন আমি ওই মেয়ের সাথে কথা বলি। এরপর কি হয়েছে জানো? কি? ওই মেয়ে আমায় না দেখেই প্রপোজ করেছিল। কেন? আমার কণ্ঠ নাকি ওর খুব ভালো লেগেছে তাই। বেয়াদব মেয়ে কোথাকার। বেয়াদব মেয়ে বললা কেন? তোমায় প্রপোজ করবে কেন? আরে ভালো লাগছে তাই প্রপোজ করছে। না করে যাবে না, তুমি শুধু আমার। আমি শুধু তোমার মানে? কিছু না। দেখো তোমায় আগেও বলেছি, আমার সাথে আমার নিজের জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে তুমি জীবনটা নষ্ট করো না। কি করবো বলো? না চাইতেও তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো। এখনো সময় আছে, সরিয়ে ফেলো। আর আমি তোমায় আমার খুব ভালো বন্ধু ভাবি, অন্য কিছু না। আচ্ছা আমি কি খুব খারাপ যে তুমি আমার সাথে নিজের জীবন জড়াতে চাও না? তুমি নিঃসন্দেহে একজন ভালো মেয়ে, কিন্তু তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। আর দেখলে তো যে আমি এই আছি এই নেই। হ্যাঁ বল। ভাই ওদের 4 জনের খোঁজ পেয়েছি, কিন্তু ওরা 4 জন শহরে নেই, শহরের বাইরে। ওদের তো লিডার একজন আছে, সেটা কে? গতবার এলাকার গরিব মানুষের ত্রাণ চুরি করার জন্য আমরা যে নেতার ছেলেকে পিটিয়েছিলাম সেই ওদের পাঠিয়েছে। ও আচ্ছা, ছেলেদের রেডি থাকতে বল। এখন রাখলাম, ফোনটা কেটে দিলাম, রুমের দিকে যাচ্ছি। তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাওনি। কি প্রশ্ন? তুমি কেন এই পথে চলে গেলা? এই প্রশ্নটা কিছুদিন আগে করেছি, কিন্তু উত্তর পাইনি। কিছু কিছু জিনিস না জানাই ভালো, সবকিছু সবার জানতে নেই। তাজু মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে রইল। আমি চলে আসলাম। পরের দিন দুপুরে নেতার ছেলেকে রকি আর রাজ কিছু ছেলে মিলে পাঠিয়ে তুলে এনেছে। বাবার দোকানে বসে সিগারেট টানছি। হ্যাঁ রকি বল। ভাই নেতার ছেলেকে তুলে এনেছি। তোরা এখন কোথায় আছিস? ক্লাব ঘরের পিছনের রুমে। আচ্ছা আচ্ছা, তোরা থাক, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে বাইক নিয়ে চলে আসলাম ক্লাব ঘরের পিছনের রুমে। নেতার ছেলেকে দেখে শরীরটা জ্বলন্ত আগুনের মতো জ্বলতে লাগলো। কোনো কথা না বলেই আগে গিয়ে ওর গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলাম। ওই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই আমায় অ্যাটাক করিস? আয় রকি, আর মুখের বাঁধনটা খুলে দে। তুই আমাকে তুলে এনে ঠিক করিসনি। আব্বু জানতে পারলে তোর শেষ চিহ্নটাও বেঁচে থাকবে না। আবারও একটা থাপ্পড় দিলাম। তোর বাপের ঘাড়ে কয়টা মাথা আছে আমার সামনে এসে লড়তে বলিস? ফোন দে, ফোন দে তোর ওই 4 কুত্তার বাচ্চাকে। নেতার ছেলের সামনে ওর পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে দিয়ে
সিগারেটটা ধরালাম। ও ফোনটা হাত দিয়ে ধরলো, ওটা ওর কোলের ওপর ফোনটা পড়ে আছে। ওর এমন আচরণ দেখে রাগটা আরও বেড়ে গেল। জ্বলন্ত সিগারেট ওর হাতে লাগিয়ে দিলাম। যন্ত্রণায় ও চিৎকার করে উঠল, নে ফোন দে। ওরা বাইরের ছেলে, তোকে মারার জন্য নিয়ে আসছি, ওদের নাম্বার আমার কাছে নেই। তোরা আমার একটা পা ভেঙে দিয়েছিলি, আমি 15টা দিন বের হতে পারিনি। আজ আমি তোর এমন অবস্থা করব না, এমন অবস্থা করব যাতে করে তুই নিজের পায়ে দাঁড়াতে না পারিস আর কখনো। এরকম সাধারণ, আমরা এইসব কাজের জন্য মারামারির জন্য ব্যবহার করে থাকি। তাই মারার সব জিনিস হাতের কাছেই থাকে। পাশে থাকা একটা হকি স্টিক দিয়ে ওর পায়ে বরাবর কয়েকটা বাড়ি দিলাম। রকি বুঝতে পারছে আমার রাগটা উঠে গেছে খুব। আমার হাতে খুব বেশি সময় হকি স্টিক থাকলে নেতার ছেলে নির্ঘাত মারা পড়বে। ভাই, একে কি মার্ডার করবেন? মেরে ফেললে তো সব যন্ত্রণা একেবারেই শেষ। ওর 4 হাত পর আর একটাও যেন সচল না থাকে। ঠিক আছে ভাই, আপনি ক্লাবে গিয়ে বসেন, আমরা বাকিটা দেখছি। ওই, তোর বাপকে বলে দিস তোর বাপেরও বাপ আমি। নেতার ছেলেকে কথাটা বললাম। এরপর আমি ক্লাব রুমে এসে বসলাম। ভাই, কাজ শেষ? ঠিকভাবে হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে ভাই। শালা, আমার মারার জন্য লোক নিয়ে আসে। এদিকে আমি একটার পর একটা সিগারেট টেনেই চলেছি। সন্ধ্যার দিকে রাজ, রকি আর আমি মামার দোকানে বসে আছি। এখন একটু সাবধানে চলাচল করবি, নেতা কিন্তু এখন পাগলা কুত্তা হয়ে যাবে। আপনিও ভাই। আমি ওসব চিন্তা করি না, যেদিন চলে যাওয়ার সেদিন আপনা আপনি চলে যাব। কিছু সময় নীরবে সিগারেট টানছি। রকি আর রাজ আমার পাশে বসে আছে। ওরা আমার সামনে কোনোদিন সিগারেট খায় না, অথচ আমার থেকে ওদের সিগারেটের বিল বেশি পে করতে হয় আমায়। আজ বেশি রাত করিস না, বাইরে থাকার দরকার নেই, যা বাসায় যা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমায় ফোন দিস, কেমন? ঠিক আছে ভাই। রাজ আর রকিকে বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছু সময় মামার সাথে গল্প করলাম। মামা বলল, কাজটা ঠিক করে নি, সবই তো ঠিক বেঠিক, কিন্তু রাগের সময় তো ঠিক বেঠিক কিছুই মনে থাকে না। আজ বেশি দেরি করলাম না বাইরে। রাত 8টার দিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকে আমি অবাক, এটা কি আমার রুম? আমি তো কনফিউজড হয়ে গেছি, কারণ এত সুন্দর করে রুম শেষ কবে গোছানো ছিল সেটাই ভুলে গেছি আমি। কিন্তু রুমটা গোছালো কে? রাফসিকে ডাকলাম। রাফসি, এই রাফসি। হ্যাঁ ভাইয়া। এই রুম তুই এভাবে গুছিয়েছিস? আমার আর কাজ নেই তো, তানজু আপু করেছে সব। ও আচ্ছা, তো তাঞ্জু কই? সাদে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তুই যা এখন। আমি ছাদে চলে আসলাম। কি করো? চমকে গিয়ে আবার মুখোমুখি দাঁড়ালো তাঞ্জু, তবে হাতের জিনিসটা পিছনে রাখলো যাতে আমি দেখতে না পাই। কই, কিছু না তো। ওটা পিছনে কি লুকালো তুমি? কিছু না। দেখি কি ওটা। তাঞ্জুর সাথে জোরাজুরি করে ওর হাতটা পিছন থেকে সামনে আনলাম। ওর হাতে যেটা দেখলাম তাতে আমার মাথায় হাই স্পিডে রক্ত চলাচল শুরু করলো। রাগের মাথায় তাঞ্জুর গায়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে দিলাম। ওই, তোর সাহস কি করে হয়? আমার পারমিশন ছাড়া আমার ডায়েরি পড়ছিস তুই? তাঞ্জুর হাত থেকে ডায়েরিটা কিনে নিলাম আমি। ডায়েরি হাতে নিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে ডায়েরিটার দিকে তাকিয়ে আছি এক নয়নে। চোখের পলকটা যেন পড়ছে না। কিছু সময় ডায়েরিটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে তাঞ্জুর কথা মনে হলো। তাঞ্জুকে ওভাবে থাপ্পড় মারা উচিত হয়নি আমার। ডায়েরিটা টেবিলের উপর রেখে আবারও ছাদে চলে আসলাম। আই এম সরি, আসলে তোমায় ওভাবে থাপ্পড় দেওয়াটা আমার উচিত হয়নি। না ঠিক আছে, তোমার জিনিস, আমার উচিত ছিল তোমার পারমিশন নেওয়া। আমার ক্ষমা করে দিও। তাঞ্জুকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। এরপর ওর চোখের পানি মুছে দিলাম। আমি গেলাম। তুমি ডায়েরিটা কতটুকু পড়েছো? একটু আগেই হাতে নিয়েছিলাম। রুমটা গোছানোর সময় ওটা পেয়েছিলাম, কিন্তু তখন দেখার মনে ছিল না। একটু আগে খাওয়া করে হাতে নিলাম, তার একটু পরেই তুমি চলে আসলা। তুমি জানতে চাইছিলে না আমি কেন এবং কিভাবে এই পথে চলে আসলাম? এরপর আমি তাঞ্জুকে বলতে শুরু করলাম, তাহলে শোনো। আজ থেকে কয়েক বছর আগে আমি প্রথম থেকে বাসায় না থেকে সবসময় বাইরে থেকে পড়াশোনা করেছি।
সবসময় ভালো স্কুলে ভালো কলেজে পড়েছি। খুব ভালো ছাত্র না হলেও ভালো ছাত্রের লিস্টে আমার নামটা ছিল। তখন আমি সবেমাত্র প্রথম বর্ষে বাসা থেকে দূরে একটা কলেজে ভর্তি হলাম। কলেজের পাশে একটা বাসায় উঠতাম। নতুন কলেজ, নতুন জায়গা, সব অপরিচিত মুখ, পরিচিত কেউ নেই আশেপাশে। প্রথম কলেজে কয়েকদিন গেলাম, এরপর থেকে আর কলেজে যাওয়া হয় না। কারণ কলেজ সকাল 9টা থেকে, আর আমার ঘুম ভেঙে যায় সকাল 11টায়। সারা রাত ফেসবুকিং আর সারাদিন খুব, আর সময় পেলে একটু পড়াশোনা করি। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ করে ফেসবুকে একদিন একটা মেয়ের আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আমি বরাবরই কারো কাছে রিকোয়েস্ট দিই না, আর কার রিকোয়েস্ট আসে সেটাও বেশি চেক করি না আমি। কিন্তু এই আইডিটা একটু ঘুরে দেখলাম, প্রোফাইলটা দেখে অনেকটাই ভালো লাগলো, তাই অ্যাকসেপ্ট করলাম। সেদিন IPL খেলায় মুম্বাই আর দিল্লির খেলা হচ্ছে। মুম্বাই আমার পছন্দের টিম, তাই এই খেলা মিস দিই না। আর টিভির সামনে বসে আছি, ধুর মুম্বাই খেলতেই পারে না, এত টিপ টিপ করে খেললে হবে? ছয় দেখি না কোন বছর থেকে। ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলাম। একটু পরেই একটা মেসেজ আসলো স্নিগ্ধা মৌ আইডি থেকে। হাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? এই তো বসে বসে খেলা দেখছি। আপনি? কিছু না, খাওয়া দাওয়া করছেন? না। আপনি? রাতের খাবার কখন খাবেন? ঠিক নেই, খেতেও পারি আবার নাও খেতে পারি। কেন? এমনি। আপনি না খেলে গার্লফ্রেন্ডও তো খাবে না আপনার। আরে ডিরেক্ট বললে তো পারেন যে জানতে চাচ্ছেন জিএফ আছে কিনা বা গার্লফ্রেন্ড আছে কিনা। এভাবে অপমান না করলেও পারতেন। আমি কখন অপমান করলাম আপনাকে? হ্যাঁ, যে এই যে বললেন আমি না খেলে গার্লফ্রেন্ডও খাবে না। ঠিকই তো বলছি। থাক থাক থাক, আর কিছু না বলি। বাসা কই আপনার? এই তো রংপুরে। আপনার? গাজীপুর। এভাবে কিছু সময় চ্যাটিং করার পর যখন মুম্বাই ব্যাটিংয়ে আসলো, তখন বাই বলে খেলায় মনোযোগ দিলাম। আমার একটা রুটিন হয়ে গেছিল, সবার যখন ঘুম ভাঙে তখন আমি ঘুমিয়ে পড়ি। খালা এসে রান্না করে দিয়ে যায়। সকালবেলা ফোনটা কাঁপতে শুরু করলো। ঘুম ঘুম চোখে ফোনটা চিরুনি তল্লাশি করে বের করলাম। হ্যালো, কই তুই? জাহান্নামের চৌরাস্তায়, আসবি? না, আমার তো ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা নেই। সকাল সকাল বকবক করিস না তো, মাথাটা খাস না আমার। কি বলবি তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি কারমাইকেল ক্যাম্পাসে আয়। কেন? মারুফ, হাবিব আসছে। আচ্ছা, তোরা কিছু সময় থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফোনটা কান থেকে নামিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে আবারও ফোন আসলো। কই রে তুই? এই তো দোস্ত, রাস্তায় আছি। কোথায়? এখনো ঘুমাচ্ছিস? তুই থাক, আমরা চলে গেলাম। আচ্ছা, আল্লাহ হাফিজ। কুত্তা আবার আচ্ছা বলছিস? 10 মিনিটের মধ্যে চলে আয়। আচ্ছা। ফোনটা রেখে উঠে বাথরুমে আসলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে কারমাইকেল ক্যাম্পাসে চলে আসলাম। কিরে, কই আছিস তোরা? বাংলা মঞ্চের সামনে আয়। আচ্ছা। আমরা সবাই দূরে দূরে থাকলে কি হবে, কিন্তু সবাই রংপুর শহরে থাকি। শুধু রাকিব একাই কুড়িগ্রাম পলিটেকনিকে। বাংলা মঞ্চের কাছে আসলাম। আমাদের উত্তরবঙ্গে কারমাইকেল কলেজ হচ্ছে সব থেকে বড় ক্যাম্পাস। তবে এটাকে ক্যাম্পাস না বলে প্রেমিক প্রেমিকার মিলনস্থান বলেও ভুল হবে না। সবাই এখানে এসে তার সঙ্গীর সাথে মিলিত হয়। দূর থেকে দেখলাম ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে। কিরে, সবার কি অবস্থা? এই তোর আসার সময়? আরে বেশি তো দেরি করিনি, একটু মাত্র। বাদ দে না, আমার সমস্যাটা কি হবে সেটা আগে বল। মামা, তোরে কি কিছু করার হুমকি দিছে নাকি? আমারও সেটাই মনে হয়। আরে বাল, থামবি তোরা। আরে কলেজ তো ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু এখনো বাসা পাইনি, তাই একটু চিন্তায়। মাদারবোর্ড সালা, এটা কোনো সমস্যা হলো? আমার থাকার জায়গা নেই, আর এটা কোনো সমস্যা না। আরে কিভাবে সমস্যা বল? তুই পুলিশ লাইন্সে, আর আমার বাসা থেকে ওখানে যেতে 20 মিনিট সময় লাগে। 20 মিনিটের পথ, যদি হেঁটে যাস আর কি। তো আমি কি করব? সাকিব মালটার বোঝা তুই। ওরে বোকাচন্দ্র, ও বলছে তুই ওর বাসায় উঠতে পারবি। তো সোজাসুজি বললেই তো হয়। ভাই,
তোর বাসরাতে তোর বউ বাধ্য হয়ে আমাদেরকে ফোন করে ডাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। নেই 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 মানে নেই। শালা তোদের তো কোনোদিন বিয়েই হবে না। তো বিয়েটা হবে কি করে বল? তোর বউ যদি যখন তখন ডাকে তাহলে তোর বউকে সময় দিব নাকি আমাদের বউকে সময় দেবো বল? তাই তুই যেহেতু কলেজের টুকরা, তাই তোর বউটার দায়িত্ব ওটাই মনোযোগ দিয়ে পালন করতে হবে। কি বলিস তোরাও কি আমার সাথে একমত? মারুফ আর সাকিবের উদ্দেশ্য বললাম। এইটা আবার বলতে হয়? তুই কোনো চিন্তা করবি না হাবিব, আমরা আছি। হাবিব শুধু রাগে ফুঁসছে। আমাদের মাঝেও একটু বেশি ভালো, আমরা সবাই ভালো, কিন্তু একটু বেশি ভালো। তাই ওকে জ্বালানোর সুযোগ পেলে সেটা কেউ নষ্ট করি না, সুযোগের সদ্ব্যবহার করি, এই আর কি। এরপর সবাই মিলে আড্ডা দিলাম। পাশের বিরিয়ানি হাউসে গিয়ে বিরিয়ানি খেয়ে বের হলাম। তুই তাহলে কাল তোর বই কাপড় চোপড় সব নিয়ে চলে আয়। ঠিক আছে। বাচ্চাটার উপর অত্যাচার করিস না সুমন, কেমন? আমি কি এই বেবিটার উপর অত্যাচার করতে পারি? এরপর সবাই একসাথে হেসে উঠলাম, শুধু হাবিব ছাড়া। অন্যদের সাথে মিশে আমি যদিও হাবিবকে পচাই, কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্ত ওর সাথে শেয়ার না করলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। কিছু একটা ঘটলেই সবার আগে হাবিবকে জানাতেই হবে। আজ পর্যন্ত কত মেয়ের প্রপোজাল পাইছি, কোন মেয়ে আমার দিকে তাকিয়েছে, কোন মেয়েটাকে আমার একটু ভালো লাগছে, সব কিছুই হাবিবের মুখস্থ। সবাইকে বিদায় দিয়ে বাসায় ফিরলাম আমি। খালা দুপুরে খাবার দিয়ে গেছে, কিন্তু আমার চোখে শুধু ঘুম ঘুম করছে। দরজাটা একটু এগিয়ে দিয়ে দিলাম ঘুম। এক ঘুমের সন্ধ্যা পার। ফ্রেশ হয়ে একটা বিস্কিট খেলাম। এরপর বসলাম ফোন হাতে টিভির সামনে। আজ কলকাতার খেলা চলছে। কলকাতার খেলাটা দেখা হয় শাহরুখ খানের টিম আর রাসেলের ব্যাটিং দেখার জন্য। যদিও বা সাকিব আছে। খেলা দেখছি আর মাঝে মাঝে ফোনের স্ক্রিনে দেখাচ্ছি একটু একটু করে, ফেসবুকিং করছি আর কি। খেলাটা বেশ জমে গেছে। বেশ কিছু সময় পর ফোনের পাওয়ার বাটনটা চাপলাম। ওই মেয়ের আইডি থেকে হাই মেসেজ আসছে, কিন্তু সেটাও 15 মিনিট আগে। মনে হয় এতক্ষণে বের হয়ে গেছে। তাই সিন না করে আবারও খেলায় মনোনিবেশ করলাম। এরপর যখন টাইম আউট দিল তখন সিন করলাম। এখনও লাইনে আছে। হ্যালো। খুব ব্যস্ত মনে হচ্ছে। কই না তো। তাহলে মেসেজ করছি সেই কখন, আর আপনি এখনই সিন করলেন? ও আচ্ছা আচ্ছা, আসলে আমি একটু খেলা দেখায় মগ্ন ছিলাম তো তাই। ও তো এখন কি করেন? এই তো তারা গুনি। আপনি তারাও গুনতে জানেন? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, আমায় শিখাবেন? আচ্ছা ঠিক আছে, কোনোদিন একদিন শিখাবো। দিনের বেলা তো তারা ওঠে না। ওঠে, কিন্তু সেটা আপনি দেখতে পারেন না। মাঝে মাঝে দিনের বেলায়ও তারা ওঠে। ও তাই বুঝি। তো আপনি আর কি কি জানেন? জানি তো অনেক কিছুই, কিন্তু বলা যাবে না। ও আজ সারাদিন ফেসবুকে আসেননি কেন? আসলে বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। ছেলে বন্ধু নাকি মেয়ে? কোন এমন অভাগা মেয়ে আছে যে আমাদের সাথে দেখা করতে আসবে? ছেলে বন্ধু। ও আচ্ছা। মেসেজটা সেন্ড করে অফলাইনে চলে আসলাম। এটা আমার বাজে স্বভাবগুলোর মধ্যে একটা। চ্যাটিং চলাকালীন হঠাৎ করে না জানিয়ে অফলাইনে চলে যাই আমি। এরপর একবার রাত 12টার পরে অনলাইনে আসি, ভোর পর্যন্ত একদম। পরের দিন দুপুরে হাবিব ফোন করে বলল ও নাকি চলে এসেছে। বাইরে বের হয়ে ওকে নিয়ে চলে আসলাম রুমে। ভিতরে এসে ওকে ওর জায়গাটা দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম। বাসাওয়ালা আঙ্কেলের ক্লাস 8-এ পড়া মেয়ে আছে, ভুলেও সেদিকে তাকানো যাবে না, ওনারা ওপরতলায় থাকে। এভাবে সব কিছু বুঝিয়ে দিলাম আর কি। আজ প্রথমবার আশেপাশে এলাকাটা ঘুরতে বের হলাম বিকেলে। এতদিন একা ছিলাম, তাই কোথাও বের হওয়া হয়নি। তবে মৌয়ের হাসিটা আমার অনেক ভালো লাগে। ভাবছেন চ্যাটিংয়ে আবার হাসি শুনলাম কেমনে? এর মাঝে একদিন ফেসবুকে ফানি ভিডিও দেখছি, হঠাৎ ওই আইডি থেকে ফোন আসলো। আমি তো ভূত দেখার মতো চমকে উঠলাম। মেয়ে হঠাৎ করে ফোন দিল। সেদিন কথা বলছি প্রায় 5 মিনিট, সেটাও আজ প্রায় 15 দিন আগে। এদিকে হাবিব ফেসবুকে একটা মেয়ের সাথে সেই লেভেলের চ্যাটিং জমিয়ে দিচ্ছে। আমি যদিও বুঝতে পারছি যে সালাম ওই মেয়ের প্রেমে হাবুডুবু না খেয়ে পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, কিন্তু আমার সামনে সেটা ভুলেও স্বীকার করবে না, কারণ আমি মজা করবো সবসময়। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই ফোন দিবাই, কিন্তু সেটাও 20 দিন পর। ফোনে কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে জানেন। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই শোনো। জি বলুন। আরে বাসায় এখন আম্মু নেই, তাই ফোন দিলাম।
কি করছো? দুইটা বাচ্চাকে পড়াচ্ছি। ও আচ্ছা। হঠাৎ মৌ রেগে গিয়ে বলল, সেপ্টেম্বর না, ভালো করে বলো। আর বললো না, আমার ছাত্রী সেপ্টেম্বরকে সেপ্টেম্বর বলছে। বাহ, যেমন চিটার তেমন ছাতর। কি বললাম? আমি চিটার? না মানে টিচার, ভুলে মুখ ফুসকে বের হয়ে গেছে। তোমার কি শুধু এ দুটোই ছাত্রী? না, বাসার পাশে একটা কোচিং সেন্টারে ক্লাস নেই জানো, সেখানে সব ছেলে মেয়ে আমি ম্যাডাম বলে। ও তাই। ম্যাডাম আপনি? ম্যাডাম নয়, ম্যাডাম। ওই একই হলো। আচ্ছা তোমার নাম কি শুধু মৌ? না তো, আমার নাম মোমো। মুমু? তো মৌ কি? তোমরা মেয়েরা পারো বটে, নিজের নাম দিলে কি হয়? আমি নিজের নাম দেব নাকি কার নাম দেব সেটা আমার ইচ্ছে। আচ্ছা রাখি, ছাত্রী ফাজলামো করছে। আচ্ছা, মেয়েটার ভয়েসটা অনেক সুন্দর, শুনতেই ভালো লাগে। যে কোনো ছেলে ওর সাথে কথা বললে বলে দিতে পারবে যে ও কতটা সুন্দরী হতে পারে, আর যে কেউ ওর কথার প্রেমে পড়ে যাবে। কেন জানি না, কথার মাঝে একটা আলাদা মায়া জড়িয়ে আছে। রাতে হাবিব আর আমি বসে বসে টিভি দেখছি আর ফেসবুকিং করছি। কিরে, তোর ওইটার কি খবর? কথা হয়েছে? ভালোই। তো মনের কথা কিছু বলতে পারলি? কি মনের কথা বলবে শুনি? ওই যে তুমি মনে মনে ভালোবাসো। আরে না, আমরা শুধু বন্ধু। সারাদিন চ্যাটিং করো আর বলো আমরা শুধুই বন্ধু। বুঝি মামা, বুঝি, সবই বুঝি। ফিডার চুষি না আমরা, ওকে? আমরা ফিডার চুষি না। বোঝা ভালো। ধীরে ধীরে আমার মোমোর সাথে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠলো, সুসম্পর্ক গড়ে উঠলো। এখন আমরাও হাবিবের মতো সারাদিন চ্যাটিং করি, তবে কথা কম হয় খুব। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি এখন পর্যন্ত মোমোকে দেখিনি আর ও আমাকে দেখেনি। বিকেলে হাবিবের আমি ঘুরতে বের হলাম। কিরে, তোর প্রেম কেমন চলছে? প্রেম কই পাস? আমায় একটু বুদ্ধি দিবি? হ্যাঁ, আমি তো বুদ্ধিজীবী। আচ্ছা ঠিক আছে, বল শুনি, কি বুদ্ধি লাগবে তোর? আমি ওর সাথে ফোনে কথা বলতে চাই, কিভাবে বলবো? ওর নাম্বার আছে তোর কাছে? না তো। তুই কি ওকে দেখেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তুই কি মিয়া আবার পিক ডাউনলোড করে আমায় দেখালি নাকি? কুত্তা, ওটা আমার গফ। বাহ, কবে হলো শুনি? কি কবে হলো? এই যে বললি তোর গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ডে কবে হলো? আরে ওটা তো ভুলে বলে ফেলেছি, তবে ভালো লাগে রে। মোমোর সাথে আমার শুধু রাতেই কথা হয়, দিনের বেলা তো আমার ঘুমাতেই চলে যায়। আর আমার মনে হয় মোমোকে আমার কিছুটা মনে ধরেছে, কারণ ইদানিং ওর কথা ভাবতে কেন জানি খুব বেশি ভালো লাগে। তাহলে কি আমি ওর কণ্ঠের প্রেমে পড়ে গেলাম? না, এটা কি করে হয়? ফেসবুক কি কখনো প্রেম করা হয়? ফেসবুকে কি কখনো প্রেম হয়? কি করো? ভাবতেছি। কি ভাবো শুনি? আমি যদি তোমার থেকে পিক চাই তাহলে কি তুমি দিবা নাকি দিবা না, সেটাই ভাবছি। তাই তো ভেবে কি পেলাম? এখনো তো ভাবছি। আচ্ছা তুমি বলো তো, আমি যদি পিক চাই তাহলে কি তুমি দিবা? যদি দাও তো পিক চাইবো, আর যদি না দাও তো চাইবো না। মোমো মেসেজটা সিন করে রাখলো, রিপ্লাই করলো না। মনে মনে ভাবলাম হয়তো মন খারাপ করেছে, তাই রিপ্লাই করছে না। কিন্তু একটু পরে দেখি মোমোর আইডি থেকে একটা পিক আসলো, কিন্তু এখানে দুইটা মেয়ে, কোনটা যে ও সেটাই তো বুঝতে পারছি না। পিক নেবা বললেই তো পারো, এত ঢং করার কি আছে? সেটা না হয় বুঝলাম, কিন্তু এদের মাঝে কোনটা তুমি? সেটা তো আমি বলবো না, তুমি বলো তো কোনটা আমি। আমি অনেকক্ষণ পিকটার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু বুঝতে পারছি না কোনটা ও। যদি এমনি একটা কথা বলি আর যদি ভুল হয় তাহলে ও খুব মন খারাপ করবে, এটা আমি শিওর। কারণ মেয়েদের মন আবার একটু নর্মাল হয়, ছেলেদের মতো ব্যান্ডেড নয়। একটুতে ওদের মন খারাপ হয়ে যায়। দুইটা মেয়ের মাঝে একটা মেয়ের মাথায় হিজাব, অন্য মেয়েটার হিজাব নেই। আর মোমো বলেছিল ও 5 ওয়াক্ত নামাজ পড়ে।
তাহলে এটাই ও। আমি তখন ওটাকে মার্ক করে পাঠিয়ে দিলাম। মোমোর নীরবতা দেখে মনে হচ্ছে ভুল দলকে সিলেক্ট করেছি আমি, তাই একটু একটু ভয় হচ্ছে। কিন্তু কিছু সময় পর যখন রিপ্লাই দিল তখন খুবই শান্তি লাগলো, কারণ আমি ঠিক ছিলাম। হাতে পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাই মোমো। এবার তোমার পালা। আমার পালা মানে? তুমি পিক দাও। কেন? তুমি আমার পিক নিলা, এখন তুমি পিক দিবা। আমি গ্যালারিতে গিয়ে আমাদের গ্রুপ পিকটা খুঁজে বের করলাম, এরপর ওকে পাঠিয়ে দিলাম। এটা কি? কেন আবার পিক? তুমি তো চাইলে। কিন্তু এটা তো গ্রুপ লিংক। খুঁজে বের করো। কিভাবে? আমি যেভাবে বের করলাম সেভাবে। আচ্ছা ঠিক আছে, তোমায় কাল পর্যন্ত সময় দিলাম বলেই অফলাইনে চলে আসলাম। এভাবেই কাটতে থাকে আমাদের দিন। প্রায় এক বছর কেটে গেল আমাদের বন্ধুত্বে। একদিন হঠাৎ করে মনের কথাটা বলে দিলাম, কিন্তু মোমো না করলো সরাসরি। সেদিন খুব কষ্ট হয়েছিল। এরপর কিছুদিন কথা বলা বন্ধ করে দিলাম। 3-4 দিন পর মোমো ফোন দিল। কিছু বলবা? তুমি আমার সাথে কথা বলো না কেন? এমনি। আমি তোমায় না করে দিয়েছি জন্য আমার সাথে কথা বলছো না, তাই না? না, আমার দ্বারা সম্ভব নয় কারো গফওয়া। ভালো। আমার রাগ উঠলে আমি বেশি কথা বলি না। তুমি আমার সাথে কথা বলতে চাও না? এবার আর কিচ্ছু বললাম না। চুপ করে থেকে কিছু সময় পর ফোনটা কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, তবুও প্লিজ ঠিকভাবে কথা বলো আমার সঙ্গে। এই মেসেজ দিল একটা। মেসেজটা সিন করে বের হলাম। এরপর 2 দিন আমাদের খুব সুন্দর সময় কাটলো। ওর কেমন কাটছে সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার খুবই ভালো কাটছে, খুবই ভালো। একটা কথা বলি? কিছু মনে করবে না তো? না না, বলো। আমি কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা বন্ধু হিসেবেই ভালো থাকবো। আমি চুপ হয়ে গেলাম। এরপর ভাবলাম কারো মনের বিরুদ্ধে তার সাথে প্রেম করা ঠিক না, তাই ওকে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। আবার ওর সাথে বন্ধুত্বে গেলাম, কিন্তু নিজেকে সামনে নিতে বেশ কিছু সময় লাগলো। এরপর থেকেই বন্ধুত্ব। কিছুদিন পর এক বন্ধুর সাথে বাজি লেগে মোমোর ফেসবুক পাসওয়ার্ড নিলাম। যদিও বা বাজি জিতে গেলাম, কিন্তু বিনিময়ে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হয়েছে তাকে। আমি আমার পরিচিত ছাড়া অন্য কারোর সাথে কথা বলতাম না, তাই জন্য পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। শুধু বলে দিয়েছিলাম মারুফ, রাকিব, হাবিব, সাকিব এদের ইনবক্সে না ঢুকতে। এরপর একদিন কী যেন মনে করে ওকে বলেছিলাম যে কলেজে একটা মেয়ের সাথে প্রেম করব। সেদিন ও আমায় খুব বকেছিল, কারণ আমি প্রেম করে নাকি আমার শাকচুনি গার্লফ্রেন্ড ওর সাথে আমায় কথা বলতেই দেবে না, তাই আমার প্রেম করা যাবে না। কিছুদিন পর আমার সদ্য করা একটা পোস্টে কোনো এক মেয়ে আই লাভ ইউ এই লেখাটা লিখে কমেন্ট করেছে। এটা দেখে মোমো খুব রেগে যায়। সেই সাথে আবার সেই মেয়ের সাথে আমি কিছু সময় কথাও বলেছি, এটাও সহ্য করতে পারেনি সে। তোর প্রেম করার খুব শখ, তাই না? আরে আরে, তুমি তুই করে বলছো কেন? তুই এই মেয়ের সাথে চ্যাটিং করছিস কেন? আরে দেখলাম যে মেয়েটা কেমন। দেখো রাগ উঠায়ো না, তুমি আর ওই মেয়ের সাথে কথা বলবা না। কেন? আমার সহ্য হয় না। তাহলে কি তুমি গার্লফ্রেন্ড হবা? দরকার পড়লে তাই হব। তাই? তাহলে তো হয়ে গেল। কিন্তু আমার মেসেজটা সিন না করে চলে গেল। পরের দিন সকালবেলা আই লাভ ইউ মেসেজ পেলাম মিমুর নম্বর থেকে। এরপর থেকে চলতে থাকে আমাদের লাভ স্টোরি। প্রায় দু বছর আমাদের রিলেশন হয়ে গেল। আজ হঠাৎ মোমো ফোন দিয়ে বলল ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছু একটা করতে হবে। সেদিনই বাসায় আসলাম। এসে আম্মুর সাথে কথা বললাম। আম্মু আব্বুর সাথে কথা বলতে বললো। রাতে যখন আব্বু আসলো তখন আব্বুর সাথে কথা বললাম। আব্বু মোমোর বাসায় কথা বলতে চাইলো। কিছু করলা? আমি কিন্তু তোমার কাছে চলে যাব যদি আমি বেশি জোর করে। আরে পাগলি, সেটা করতে হবে না। আমি আব্বুর সাথে কথা বলছি, উনি তোমার বাসায় কথা বলতে বলেছে আমাকে। আব্বুকে বলে না যাতে একটু তাড়াতাড়ি কথা বলতে? আচ্ছা। এরপর আব্বুর কাছে গিয়ে মোমোর বাসার নাম্বার আব্বুকে দিলাম। এরপর জানি না ওনাদের মাঝে কি কথা হয়েছে, তবে বুঝতে পারলাম যেটা কথা হয়েছে সেটা খুব ভালো কথা হয়নি। সারাদিন আর মোমোর সাথে কথা হয়নি। রাতে যখন মোমো ফোন দিল তখন আজকে তোমার সাথে আমার শেষ কথা। মানে? আম্মু বলেছে আমি যদি তোমার সাথে কথা বলি বা কোনো যোগাযোগ করি তবে উনি তোমার সাথে আর কোনো সম্পর্ক। কিন্তু আমার অপরাধটা কোথায়?
সেটা তুমি তোমার আব্বুকে জিজ্ঞেস করিও। তবে তোমায় যে মনে জায়গাটা দিয়েছিলাম সেটা আর কেউ কোনো। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল সে। বুঝতেই পারলাম না কি হতে কি হয়ে গেল, তবে শুধু এতটুকু বুঝলাম আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, আর সেটা আমার আব্বুর জন্য। কারণ আমার আব্বুর কথাগুলো কীরকম হতে পারে সেটা আমার ভালোভাবেই জানা আছে। এরপর থেকে আমি এই পথে। পিছনে তাকিয়ে দেখি তাদের চোখ ভিজে গেছে। আমি আর আমার জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। তুমি প্লিজ আমার জন্য নিজেকে একবার বদলাও, কথা দিচ্ছি তোমার ভালোবাসায় ভরিয়ে দিব। আমি এভাবেই ঠিক আছি। একবার প্লিজ আমায় তোমার জীবনের সাথে জড়িয়ে নাও, আমি তোমায় সবকিছু ভুলিয়ে দিব। আমি যদি আবার আগের মতো হয়ে যাই তাহলে সেটার ফল খুব বেশি একটা ভালো হবে না, সেটা তো বুঝতেই পারছো তাই না? কিছুই হবে না। আমি যেখানে আছি সেই জায়গাটা আমি ছাড়লেও এই জায়গা আমায় ছাড়বে না কখনো। তানজু কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি কিছু না শুনেই চলে আসলাম রুমে। পরের দিন সকালবেলা হঠাৎ করে ফোনের ভাইব্রেশনে জেগে গেলাম। হ্যালো। একটু হাসপাতালে আসো তো। কেন? আমার একটা বান্ধবীর আম্মু অসুস্থ, এসো তাড়াতাড়ি। আমি পারবো না। প্লিজ আসো না। আচ্ছা আসছি। উঠে ফ্রেশ হয়ে বাইকে হাসপাতালের উদ্দেশ্যে বের হলাম। হাসপাতালে এসে তানজুর নাম্বারে ফোন দিলাম। হ্যালো। কই তুমি? আমি তো হাসপাতালে নিজে দাঁড়িয়ে আছি, তোমরা কোথায় আছো? তুমি ওইখানেই থাকো, আমি আসছি। আমি কিছু সময় দাঁড়িয়ে থাকলাম সেখানে। একটু পর একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আপনি তো সুমন তাই না? আমি তানজুর বান্ধবী, আসুন। মেয়েটার সামনে যাচ্ছে, আমি ওনার পেছনে যাচ্ছি। এরপর তানজুর সামনে এসে দাঁড়ালাম। তোমার ব্লাড এ পজিটিভ তাই না? কিন্তু কেন? কিন্তু আমি তো রক্ত দিব না। অবাক হয়ে আমার দিকে তাকালো, সাথে মেয়েটিও। কেন? আসলে আমার রক্ত নিকোটিনে ভরপুর। আমি আর যাই করি না কেন এই রক্ত কোনো মাকে দিতে পারবো না। ওনার ইমার্জেন্সি রক্ত দরকার। আমি রক্ত ম্যানেজ করতেছি, সমস্যা নেই। এরপর রকিকে ফোন দিলাম। রক্ত দেওয়ার পর হাসপাতাল থেকে বের হলাম। তানজু আমার পিছনে আসলো। শোন, সাবধানে বাসায় না, ক্লাবে যা, সবাই ওখানে থাকিস। আমি বাইকের চাবি দিলাম। তানজু এসে পিছনে বসলো। কি হলো? কি? তুমি কোথায় যাবে? তোমার সাথে বাসায় যাব। কেন? এখানে আমার কোনো কাজ নেই। তোমার বান্ধবী কি একাই সব সামাল দিতে পারবে, সামনে নিতে পারবে? একটু পর ওর ভাইয়া আসবে। ও আচ্ছা। তানজুকে পিছনে নিয়ে বাইক চালিয়ে বাসায় আসছি। হঠাৎ একটা রাস্তার পাশে এসে, এবার এই রাস্তা দিয়ে চলো। কেন? চলো না। না, এখন বাইকে ঘোরা যাবে না। কেন? সমস্যা আছে তো। কিছু হবে না, চলো তো। এক প্রকার জোর করেই তানজু আমাকে নিয়ে গেল। আমি জানি ও এখন আমায় কোথায় নিয়ে যাচ্ছে। সুন্দর মনোরম পরিবেশে নিয়ে যাচ্ছে। আমি এর আগে অনেকবার আসছি এই জায়গাটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষ নেই বলেই চলে। বাইকটা রাখো। কেন? চলো না একটু হাঁটি। পারবো না, এখানে আসা ঠিক হয়নি। যে কোনো সময় বিপদ ধেয়ে আসতে পারে। সব সময় উল্টে পাল্টে ভাবো কেন শুনি? আমরা যে এখানে আসছি সেটা তো কেউ জানে না। কেউ না জানলেও বিপদ ঠিকই সব খোঁজ রাখে। বিড়বিড় করে বললাম কথাটা। কিছু বললা? কই না তো কিছু না। যদিও বা আমার নিজের জীবনের প্রতি তেমন কোনো মায়া হচ্ছে না, কিন্তু আমার জন্য তানজুর না কোনো বিপদ হয়। তানজুর আবদার রাখতে গিয়ে ওর সাথে হাঁটছি। কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ বুঝতে পারলাম কিছু একটা পেছন থেকে বা পাঁজর বেঁধে গেল। পেছনে তাকাতে দেখি দুটো ছেলে বাইকে করে চলে যাচ্ছে। পেছনে হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। আমি মাটিতে লুটিয়ে গেলাম। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমি যেন কিছু বলতে গিয়েও বলতে পারছি না। বাক শক্তি আটকে গেছে যেন। প্রচন্ড ব্যথা, চিৎকার করে চোখ বুঝলাম।
প্রায় 3 বছর, প্রায় 3 বছর পর। এই আর কত ঘুমাবা, উঠো। আরে আর একটু ঘুমায় না প্লিজ। আর না, তাড়াতাড়ি উঠো। তানজু আমার কাছে আসতে ওকে জড়িয়ে নিলাম। কি করছো? আরে আমার বউকেই তো আদর করছি। বেবি দেখে ফেলবে। দেখবে না, ও তো ঘুমাচ্ছে। ওই দেখো, চায়ে লবণ দিইনি। ছাড়ো ছাড়ো। তাড়াহুড়ো করে আবার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর তাড়াহুড়ায় ভুলেই গিয়েছিলাম চায়ে লবণ নয় চিনি দিতে হয়। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যাটাও ঠিক মতো বলতে পারে না সে। ও হ্যাঁ, ওই দিন গুলিটা অনেক দূর থেকে ছোড়ার কারণে বেশি গভীরে যেতে পারেনি, তাই সেই যাত্রায় বেঁচে যায়। কিন্তু অনেক দিন হাসপাতালে কাটাতে হয় আমাকে। এরপর যদিও বা প্রতিশোধ নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু তানজু আমায় আর সেই রাস্তায় যেতে দেয়নি। এরপর আমুর কথা মতো তানজুকে বিয়ে করি, আর বিয়ে করে দেশের বাইরে পাড়ি জমাই। প্রায় এক বছর হলো আমাদের একটা রাজকন্যা হয়েছে। সব মিলিয়ে অনেক সুখেই দিন কাটছে আমাদের। তবুও মাঝে মাঝে মনে পড়ে জীবনের প্রথম অনুভূতির কথা, যা শত চাওয়াতেও বলতে পারি না। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ।